দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 6:58। শুরু করছি বাংলা যা ভাবে। আজকে 54 দিন হয়ে গেল সন্দেশখালী উত্তপ্ত হয়ে রয়েছে। কোন সন্দেশখালী? যে সন্দেশখালী একটা সময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। 1969 সাল থেকে বামেদের বিধায়ক ছিল 2016 পর্যন্ত। তৃণমূল কংগ্রেস বারংবার একটা কথা বলছিল, একটা অভিযোগ করছিল, যদি ঘটনা ঘটে থাকে তাহলে কেন বামেরা এই কথা আগে বলেনি। গতকাল আমরা দেখলাম নিরাপদ সর্দার, প্রাক্তন বাম বিধায়ক, সন্দেশখালী বিধায়ক ছিলেন, তিনি দাবি করেছেন বিধানসভায় বলা হয়েছিল কিন্তু কোন রকম কর্ণপাত করেনি সরকার পক্ষ। তারপর দেখলাম শাসক দলের নেতারা সাংবাদিক বৈঠক করলেন, তারা বললেন কোনো লিখিত প্রমাণ আছে, কেন সাংবাদিক বৈঠক করে সিপিএম সেই সময় বলেনি। তারও পাল্টা দিয়েছেন একজন প্রাক্তন বাম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। আমরা আসবো, তবে তার আগে কথোপকথনটা একবার দেখেই নিই আলোচনা সুবিধার্থে। দেখুন, বিধানসভায় 100 বার জানিয়েছি, 2013-14 আজকের শাহজাহানদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে জানিয়েছি, জমি লুট বিধানসভায় জানিয়েছি, ব্যবস্থা হয়নি, কোনো উত্তর হয়নি। উত্তর দেওয়ার মতন সেই সদিচ্ছা গভর্নমেন্টের ছিল না, আজও নেই। যদি তার অভিযোগ থেকে থাকে, নিরাপদ সর্দার সাংবাদিক বৈঠক করেননি কেন? আরে আপনি পার্টি অফিসে বসে বলেননি কেন? আলিমুদ্দিন স্ট্রিটে বসে বলেননি কেন? লিখিত কোনো ডকুমেন্ট কি প্রাক্তন বিধায়ক আমাদের দেখাতে পারবেন যে উনি লিখিতভাবে স্পিকারের কাছে জমা দিয়েছেন এবং সেটা ওখানে পাঠ করা হয়নি? আমার ধারণা এবং আমি নিশ্চিত এরকম কোনো দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব বিধায়কের থেকে আসেনি। বিধানসভার মধ্যে নিরাপদ সর্দার সন্দেশখালীর প্রতিটি অত্যাচারের ঘটনা বলেছেন, তাকে বাধা দেওয়া হয়েছে, কখনো মাইক অফ করে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে সমস্ত কথাগুলো বিধানসভার মধ্যে লেখা আছে সেগুলো কিন্তু সব বইয়ের মধ্যে লেখা রয়েছে। গৌরাঙ্গ চট্টোপাধ্যায় প্রাক্তন বাম বিধায়ক, তিনি বেশ কয়েকটা নথি দিয়েছেন। ওই যে নথির কথা বলা হচ্ছিল না, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লিখিত কিছু আছে কিনা, নথি দিয়েছেন। চট করে একবার পিসিআরকে বলবো সেগুলো বিগলে দেখানোর জন্য। যাই একে একে। পিসিআর বিগলে গৌরাঙ্গ বাবু যে নথি দিয়েছেন সেখানে লেখা রয়েছে তারিখ 10ই জুন 2014। বক্তা নিরাপদ সর্দার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থিত করতে চাই এবং তার জন্য স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। গতকালও সন্দেশখালীর একটি বিষয় নিয়ে আমি উল্লেখ করেছিলাম। পিসিআর চেঞ্জ করো। যতদিন যাচ্ছে তত সন্ত্রাস বাড়ছে, জানি না সন্ত্রাস কমবে কিনা এবং সন্ত্রাস কমানোর জন্য কিছু ভাবছেন কিনা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী। 10ই জুন 2014, বক্তা নিরাপদ সর্দার। গৌরাঙ্গ বাবু যে নথি দিয়েছিলেন। পিসিআর নেক্সট। আরো একটা পাতায় লেখা বক্তা নিরাপদ সর্দার, তিনি লিখেছেন, মাননীয় উপাধ্যক্ষা মহোদয়া, আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, ঘরছাড়াদের ঘরে ফেরানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি আজকের পঞ্চায়েতে, ভালো করে শুনুন, আজকের পঞ্চায়েতে যারা মহিলারা দাঁড়ানোর জন্য উৎসাহিত তাদেরকে বলা হচ্ছে গ্যাং রেপ করা হবে। এমনটাই লেখা রয়েছে ওই বইটাতে। মাননীয় উপাধ্যক্ষ অর্থাৎ সেই সময় যিনি ডেপুটি স্পিকার ছিলেন তাকে উল্লেখ করা হয়েছে। আমরা যাবো আলোচনায়। এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন বামাদের তরফ থেকে চয়ন ভট্টাচার্য, চয়নদা স্বাগত, রয়েছেন সজল ঘোষ বিজেপির তরফ থেকে, এবং আমাদের সঙ্গে বাইরে থেকে আলোচনায় রয়েছেন সোনালী গুহ, প্রাক্তন ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা। সোনালীদি, শুভজিৎ রয়েছি। আপনি নিশ্চয়ই পুরোটাই শুনলেন যেগুলো আমি বললাম, কিন্তু যেটা এখানে বিগলে দেখাতে পারলাম না, আমার মনে হয় এটা আজকের আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৌরাঙ্গ চট্টোপাধ্যায় যে কাগজগুলো দিয়েছেন, তারিখ 12ই জুন 2014, গুরুতর অভিযোগ। নিরাপদ সর্দারের বয়ান ওখানে লেখা হয়েছে, স্যার আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। স্যার, সন্দেশখালীর কালীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটিহারা মৌজায় একজনের নাম, এক মহিলার নাম, সেটা আমরা উল্লেখ করতে পারি না, তার বাড়ি রয়েছে, স্বামী সহ এক পুত্র সন্তানকে নিয়ে 10 কাঠা জমির ওপরে বসবাস করে, একটি মাত্র পুকুর রয়েছে। তৃণমূলের হারমাত বাহিনীর নজর পড়ে সেই পুকুরটার ওপরে। এই পুকুরটা দিতে হবে, নইলে তার উপরে বলাৎকার করা হবে। স্যার, সেই মহিলার উপরে বলাৎকার করা হয়েছে এবং তার স্বামী পুত্রকে মারধর করা হয়েছে। যে নথি দিয়েছেন গৌরাঙ্গ বাবু, সেই নথি থেকে পড়ে শোনালাম সোনালী দেবী। আপনি সেই সময় ডেপুটি স্পিকার, একজন সদস্য, বিধানসভার সদস্য, তিনি এইরকম একটা গুরুতর অভিযোগ করেছেন। সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি সেই সময়?
দেখুন, সরকারই তো বলতে পারবেন যে সেই সময় কেন ব্যবস্থা নেওয়া হয়নি। এবং সন্দেশখালির ঘটনা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত সম্মানহানিকর। সরকার এখনো পারেন যারা সন্দেশখালিতে এই সমস্ত অন্যায় কাজ করছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে। সরকার কেন করছেন না, এটাই তো আমার বাংলার মা বোনেদের তরফ থেকে এটাই আমার সরকারের কাছে প্রশ্ন। মানে সেই সময় থেকে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল আমাদের তরফ থেকে? দেখুন, এখন তো আমার কাছে প্রসিডিংস নেই না। নিরাপদ বাবু হয়তো দৃষ্টি আকর্ষণ করেছিলেন বা করেননি। বিধানসভায় বসে আমরা মিথ্যে কথাটা বলতে পারি না, আমরা বলি অসত্য কথা। আমি সকালেও একটা আপনাদের টিভিতেই বাইট দিয়েছি, যেটা বলেছি একদম অসত্য কথা বলছেন। এখনো বলছি নিরাপদ বাবু একদম অসত্য কথা বলছেন। মানে এই ধরনের কোনো অভিযোগ করেননি নিরাপদ বাবু? নিরাপদ বাবু করেছেন কিনা সেটা আমার কাছে তো প্রসিডিংস নেই না, আমি তো দেখে বলতে পারবো না। আচ্ছা, আপনি যেমন দেখে পড়ছেন, আমার কাছে তো গৌরাঙ্গ বাবুর নথিও নেই আর নিরাপদ বাবুর ওই প্রসিডিংসও নেই। আমার পক্ষে এখন এই বলাটা মুশকিল যে উনি দিয়েছিলেন কিনা। আচ্ছা সোনালীদি, আরেকটা প্রশ্ন, মানে সেই সময় বিরোধীরা, বামেরা ছিল, কংগ্রেস ছিল, তারা যে অভিযোগগুলো সামনে আনতেন বিধায়করা, সদস্যরা বিধানসভায়, সেগুলো কি সরকার সিরিয়াসলি দেখতো? এই 2013, 14, 15, 16 অবশ্যই দেখতো, অবশ্যই। সরকার সেগুলো তবে সন্দেশখালির মতো এরকম গুরুত্বপূর্ণ কোনো ঘটনা আমার মনে হয় না কেউ এনেছেন। না, কেউ এনেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি যখন চেয়ারে থাকতাম তখন কেউ এই এরকম একটা গুরুত্বপূর্ণ অভিযোগ আনলে আমরা অবশ্যই মাননীয় মন্ত্রী, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে আমরা বলতাম এটা আপনি মানে হস্তক্ষেপ করুন বা এটা আপনি ব্যাপারে আপনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। বেশ, ধন্যবাদ। ধন্যবাদ সোনালী ঘোষ সঙ্গে আমরা কথা বললাম, প্রাক্তন ডেপুটি স্পিকার নিরাপদ সর্দার আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন বাম বিধায়ক নিরাপদবাবু শুভজিৎ রয়েছি। নিরাপদবাবু, প্রথমেই জানতে চাইবো আপনার শরীর ঠিক আছে তো, সুস্থ আছেন তো? না না, ঠিক আছে ঠিক আছে। নিরাপদবাবু, আপনার ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস যেটা আজকে আদালত পর্যবেক্ষণে বলেছে, না আমরা যেটা দেখতে অভ্যস্ত আমজনতা হিসেবে যে আগে অভিযোগ হয় পরে এফআইআর হয়, আপনার ক্ষেত্রে আগে এফআইআর হয়েছিল, পরের দিন অভিযোগ দায়ের করা হয়েছিল। মানে আপনার কি মনে হয় গ্রেপ্তারে একটু তাড়াহুড়োই করেছিল পুলিশ? আসলে বিষয়টা সাজিয়ে যদি করা হয়, কাউকে যদি আসামি করব বলে যদি ঠিক করে নিই, সেইটাকে তাড়াহুড়ো করতে গিয়ে যা হয় সেটা হয়েছে আর কি। বেশ, আপনার সঙ্গে কথা বলার আগে আমরা কথা বলছিলাম সোনালী দেবীর সঙ্গে, সোনালী গুহ, প্রাক্তন ডেপুটি স্পিকার বিধানসভার। আপনি যে সময়কার কথা বলেছেন কিংবা আপনার সতীর্থ গৌরাঙ্গবাবু যে নথি দিয়েছেন 2014 সালের, সোনালী দেবী স্মৃতিচারণা করে বলতে পারলেন না এই ধরনের কোনো অভিযোগ সেই সময় এসেছিল কিনা। তিনি সরাসরি বললেন যে আমরা মিথ্যে বলতে পারি না, কিন্তু অসত্য বলছেন আপনারা। এটা তো সোনালী দেবীর উপরে নির্ভর করবে না। এখন সোনালী দেবী জানলেও বলবেন না, হ্যাঁ, বলা তার পক্ষে কিছুটা মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে, সেই জন্য কিছুটা এড়িয়ে যাচ্ছেন। কিন্তু ওটা তো একেবারে লিপিবদ্ধ, ওটাকে অসত্য বলছে কি সত্য বলছে তার উপরে ডিপেন্ড করে না। যেটা আপনাদের কাছে দেওয়া হয়েছে সেটা ওই তথ্য বিধানসভা থেকে তুলেই দেওয়া হয়েছে। ওনার কাছে কিছু বই আছে, আপনারা এটা যে কেউ খুঁজে বের করে নিতে পারে বিধানসভায় যা রাইট আপ হয়। সুতরাং এক্ষেত্রে পরিষ্কার হয়ে আছে যে আমি 2013-14 সাল ধরে ধারাবাহিকভাবে সন্দেশখালির যে সমস্যাগুলোকে তুলে ধরতাম, সেই সন্দেশখালির সমস্যা শোনার জন্যে কার কতটা সময় ছিল, বারে বারেই কেন মাইক কেড়ে নেওয়া হতো, প্রশ্ন তো আমারও ছিল, তবুও আমার কথা সেই সময় শোনা হয়নি। আজকের সেটা শুনুক আর না শুনুক, পরিস্থিতি দেখুন কোথায় গেছে। আজকের মানুষই প্রমাণ করে দিচ্ছে যে নিরাপদ সর্দার এখান থেকে মানে কবছর আগে 2012-13-14-তে যেটা বলেছে আজকে সেটা বাস্তব। আমার কথা ও স্বীকার করুক আর না করুক, আজকে তো মানুষই বলছে আমার জমি কেড়ে নিয়েছে। আমার কথাটা মিথ্যে না সত্যি যাচাই করে নিন আপনারা, মানুষ যাচাই করছে। আপনি বললেন মাইক কেড়ে নেওয়া হয়েছিল, মাইক কে কেড়েছিল বা কারা কাটতো? এটা কি প্রতিনিয়ত হতো? না, মাইক কেড়ে নেওয়া মানে মাইক বন্ধ করে দেয়া। হ্যাঁ, সেটা মাইক বন্ধ করে দেয় স্পিকার, তখন ডেপুটি স্পিকার ছিল, স্পিকারও ছিল, যখন যে সময় যে মানে স্পিকার যে ছিল, একটা সময় ওই আমাদের ডেপুটি স্পিকার সোনালী দিও নিজেও ছিলেন, তখনও কেড়েছেন। মাইক কাটার পরেও আমি বলেছি যে আপনি আমাকে বলতে দিলেন না,
আমার কথাটা তো শুনুন। তো না, আপনার সময় চলে গেছে, ওই সময়ের মধ্যে বলতে হবে, নানান রকমভাবে বলা হতো, কিন্তু বাস্তবটা কেউ অস্বীকার করতে পারবে না। সন্দেশখালির জমি লুট হয়েছে, আজকের সেই জমি তাহলে ফেরত দেওয়ার কথা বলছে, কেন ফেরত দেবে? ফেরত দেওয়ার কথা প্রশ্ন আসলো কেন? তার মানে লুট হয়েছে, কেড়েছে বলেই তো প্রশ্ন আসছে আজকে যে ফেরত দেবো। বেশ, 15 তারিখ থেকে এখনো পর্যন্ত নিরাপদবাবু পুলিশ আপনার থেকে কি কি বিষয় জানতে চেয়েছে? আদৌ কিছু জানতে চেয়েছে কি? পুলিশ তো আমার পাশেই যায়নি, কোনোদিন কিছু জিজ্ঞেসও করেনি। আচ্ছা। বরং আপনাদেরকে বলে রাখি, একজন আইও, সন্দেশখালীর যে আইও ছিল, হ্যাঁ। সেই আইও এসে আমার কাছে মানে খুব দুঃখ প্রকাশ করেছে যে তাকে চাপ দিয়ে এই সমস্ত করানো হচ্ছে। সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমি পরিষ্কার করে তাকে বলেছিলাম, তুমি যেহেতু চাকরি করছো, তোমার সুপিরিয়ররা যেমন বলছে তুমি তেমন করো, আইনের লড়াইয়ে আমরা লড়বো, এটার জন্য তুমি কষ্ট পেও না। বেশ, অসংখ্য ধন্যবাদ নিরাপদবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় যাই। মণিশঙ্কর চট্টোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। সজলদা, চয়নদা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আপনাদের দিয়ে শুরু করি। চয়নদা সিনিয়র, চয়নদা থেকে শুরু করি। চয়নদা, কেউ তো একটা সত্যি বলছেন, কেউ তো একটা মিথ্যে বলছেন, এ নিয়ে অবকাশ নেই কোনো, কিন্তু স্বাধিকার ভঙ্গের অভিযোগও তো বিধানসভা আনতে পারে কেউ যদি অসত্য বলে থাকে। নিয়ে আসুন না, অসুবিধে নেই। আমি একদম নির্দিষ্টভাবে বলছি, প্রথমে এটা আনা হয় 2013 সালের বাজেট অধিবেশনে, 8ই মার্চ থেকে 22শে মার্চ। দুটো বাজেট অধিবেশনে দুটো দিনে এটা আনা হয় 0 আওয়ারে। আপনি প্রসিডিংস যদি কালকেই গিয়ে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, একটা নেওয়া হয় 1 নম্বর হচ্ছে 246 পাতা, আর একটা 339 পাতা। এই দুটো পাতাতেই এই অভিযোগগুলো নথিভুক্ত আছে। 339 পাতাতে আপনি দেখতে পাবেন ওই মাইক বন্ধ করে দেওয়াটাও বিধানসভা এটা হয়। আমি নিজে সজলও, যেমন আমরা যে স্তরেই জনপ্রতিনিধি হিসেবে থাকি, যে সেই অধিবেশনে যদি মাইক অফ করে দেওয়া হয় সেটাও প্রসিডিংসে উল্লেখ থাকে, আপনি সেটাও দেখতে পাবেন। আমরা দেখতে পাচ্ছি 2014তেও আরেকবার নিরাপত্তা তুলেছিলেন। হ্যাঁ, আমার স্বস্তি রাখছে এটা ভেবে, সত্যের জয় হলো, নিরাপদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আদালতে টিকলো না। এটা খুব বড় জায়গা। নিরাপদ সুস্থ রয়েছে, নিরাপদ আবার লড়াইয়ের ময়দানে ফিরেছে, নিরাপদকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি। নিরাপদ যে সঠিকভাবে মানুষের লড়াইটা লড়তে গিয়েছিল, যে দায়িত্ব সে পেয়েছিল জনপ্রতিনিধি হিসেবে, সেই দায়িত্ব সে পালন করেছে। বেশ, গর্বিত নিরাপদ সহযোদ্ধা হিসেবে। সজলদা, দেখুন, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, যেগুলো আপনারা দেখালেন সেটা যদি আপনার বিধানসভার দলিল হয় তাহলে নিরাপদবাবু বলেছিলেন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন আমি দেখছিলাম এখানে ওই কয়েকজন অর্বাচীন, তার মধ্যে একজনের নাম হচ্ছে আবার কুণাল। হ্যাঁ, তো ওরও টাইটেল ঘোষ, আমি ভাবছি আমার টাইটেলটা পাল্টে নেবো। তো ঘটনা যেটা হচ্ছে, সে এখন বলছে যে টিভিতে কেন বললো না, আচ্ছা সে বলছে পার্টি অফিসে কেন বললো না। আমি ওকে বলি যে কথাগুলোই ন্যাকা ন্যাকা কথা টিভির সামনে না বলে, আপনাকে প্রশ্ন করি, আপনি কোর্টের ভেতরে গিয়ে বিচারপতিকে কিছু না বলে সাংবাদিকদের সামনে এসে শুয়ে পড়তেন কেন? আপনার যে অভিযোগগুলো ছিল তৎকালীন সময় মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আপনি কেন কোর্টে দাঁড়িয়ে বলতেন না কখনো যে আমি মুখ্যমন্ত্রী এবং আমার সামনাসামনি ইন্ট্রোগেশন করা হোক, এটা আমি চাই? আমি দেখতাম এগুলো আপনি সবসময় টিভির সামনে বলতেন। কিছু মানুষ টিভির সামনে বলতে ভালোবাসেন, টিভির সামনে নাটক করতে ভালোবাসেন, আর কিছু মানুষ যেখানে বলার দরকার সেখানে বলেন। তো আমার সেক্ষেত্রে মনে হয়েছে নিরাপদবাবু যেখানে বলার দরকার সেখানে সঠিকভাবে বলেছেন। টিভির আরেকটা লাইন শেষ করে নি, কোথায় বললেন না বললেন সেটা কিন্তু বড় বিষয় নয়, কে বললেন না বললেন সেটা কিন্তু বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে আপনার সরকার আছে, আমরা ট্যাক্স দিই, ট্যাক্সের পয়সায় আইবি পোষে পুলিশের আইবি থাকে, পুলিশ থাকে, আরো কত কিছু ব্যবস্থা থাকে। আমি বলছি তারা কি করছে আজকে পুলিশের আমি জানতে চাই তারা কি করছে। প্রশ্নের মুখে আসবো আমরা, দ্বিতীয় পার্টে আলোচনা করব যে আদালতের অবজারভেশন কতটা কড়া অবজারভেশন ছিল আজকে। গৌরাঙ্গ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন, প্রাক্তন সিপিআইএম বিধায়ক। গৌরাঙ্গ বাবু, আপনি যে নথিগুলো দিয়েছেন, যে কাগজগুলো দিয়েছেন আমাদের হাতে রয়েছে, আমরা সেটা দিয়ে আলোচনা শুরু করলাম। যদিও সোনালী দেবী তার বক্তব্য যে মিথ্যে তো বলা যায় না, কিন্তু অসত্য বলা হয়েছে। গৌরাঙ্গ বাবু, এখন কথা হচ্ছে যে বিধানসভার নথি কখনোই অসত্য হয় না। বিধানসভাতে যখন যে কথাগুলো বলে সেটা বলেন যিনি, সেটা দুভাবে রেকর্ড হয়। একটা হচ্ছে বিধানসভায় নিজস্বভাবে কথাগুলো রেকর্ড হয়, এবং পরবর্তীকালে সেগুলো প্রিন্টিং আকারে, ছাপা আকারে, বই আকারে সেগুলো বের হয়। এবং এটার মধ্যে যে নিরাপদতা যে কথাগুলো বলেছিলেন
সেগুলো পরে বই আকারে বের হয়েছে। এবং এই যে যেটা দেখবেন যে মজার একটা লক্ষ্য করার বিষয়, যে নিরাপদ সর্দার যে বলছেন যে বিধানসভার মধ্যে 246 নম্বর পেজ, ভলিউম 142, বাজেট সেশনে 8ই মার্চ থেকে 22 মার্চের মধ্যে, সেটাতে নিরাপদ সর্দার বলছেন যে মহিলাদের গ্যাং রেপ করা হবে। লাস্টে আছে দেখুন, তাদের বলা হচ্ছে গ্যাং রেপ করা হবে। এবং এই সময় মাইক অফ হয়ে যায়। সোনালিদি আমার থেকে 2-3টে আসনের পরেই বসতেন, স্পিকারের বাঁ দিকে বসতেন। তো মাঝে মধ্যে উনি এসে আমাদেরকে উস্কে দিতেন যে তৃণমূলের কোনো নেতা যে বদমাইশি করলে তাদের বিরুদ্ধেও ভালো করে বলো, এবং সেটা হচ্ছে যে উনি উস্কে দিতেন আমাদেরকে মাঝে মধ্যে। এবং ব্যাপার হচ্ছে যে এই কথা বলার পরে যে মাইকটা অফ হয়ে গেল, মাইকটা অফ তো হচ্ছে সোনালিদির নির্দেশেই হয়েছিল, মাননীয় উপাধ্যক্ষার নির্দেশেই হয়েছিল। যখন নিরাপদ সর্দার এ কথা বলছেন, এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি আজকে পঞ্চায়েতে যারা মহিলারা দাঁড়ানোর জন্য উৎসাহিত, তাদের বলা হচ্ছে গ্যাং রেপ করা হবে আজকে। এইটা বলার পরেই হচ্ছে মাইক অফ হয়ে যায়। মানে ওই যেটা আপনার নিরাপত্তা বললেন, মাইক কেড়ে নেওয়া হচ্ছে, মাইক অফ হয়ে যায়। এবং লক্ষণীয় বিষয়, এরপরেই 12ই জুন 2014 তারিখে ওই বাজেট সেশনেই নিরাপত্তা একটা জায়গাতে বলেছেন যে হচ্ছে স্যার, সেই মহিলার উপর বলাৎকার করা হয়েছে, তার স্বামী এবং পুত্রকে মারধর করা হয়েছে। একজন বিধায়ক যিনি হচ্ছে যে 22 মার্চ বলছেন যে বলাৎকারের হুমকি দেওয়া হচ্ছে, সেই বিধায়ক তারপরে যখন রিপোর্ট করছেন 12ই জুন যে তাকে বলাৎকার করা হয়েছে, তারপরেও এবং এইটা যখন দেখালেন, এবং কথা হচ্ছে যে এই প্রসিডিংসকে অস্বীকার করার কোনো উপায় নেই। বেশ বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে গৌরাঙ্গ বাবু। আজকে গতকাল আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস বলছে কোথাও কোনো লিখিত আছে কিনা, সাংবাদিক বৈঠক করা হয়নি। আজকে তো আমাদের তরফ থেকে লিখিত দিয়ে দেওয়া হলো কাগজ। তৃণমূল কংগ্রেস এর পরে কি বলবে? নিরাপদ সর্দার লাইভে ছিলেন, দাবি করলেন, তিনি বিধানসভায় বলেছিলেন 2014 সালে আরেক বাম বিধায়ক, প্রাক্তন বাম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, তিনি একটি 3টে নথি দিয়েছেন এবং তিনি বলছেন যে এটা বিধানসভার বই যেখানে লিপিবদ্ধ করা আছে নিরাপদ সর্দার সেই সময় কি দাবি করেছিলেন। মণিশঙ্কর বাবুর কাছে একটু যাই। মণিশঙ্কর বাবু সজলদার দলের একজন বিধায়ক, তাকে আমরা দেখলাম তৃণমূল পার্টি অফিসে গিয়ে উত্তরীয় নিলেন, কিন্তু বিধানসভায় তখনই শাসক দল বলা হয় যখন প্রসঙ্গ ওঠে, বিধানসভায় উনি তো বিজেপির বিধায়কই আছেন। আর এখানে দেখা যাচ্ছে বিধানসভায় যেটা সিপিএম বলেছে সেটা নয়, কেন সাংবাদিক বৈঠক করে বলা হয়নি? মানে এটা বৈপরীত্য হয়ে যাচ্ছে না কথার মধ্যে, যেটা প্রামাণ্য সেটাকে গ্রহণ করা হচ্ছে না। দেখুন, কিছু কিছু জিনিস আছে যেগুলো পাবলিক ডোমেনে চলে যায়, এখানটাতে আপনি কি বললেন আমি কি বললেন সেটা যায় আসে না, প্রতিটি মানুষ জানে কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা এই যে আজকের যে ঘটনাটা বা সন্দেশখালি নিয়ে যেটা বলছেন, আমার কথা হচ্ছে একজন বিধানসভা সদস্য, আইনসভার সদস্য, তিনি মাঠে ঘাটে কি বলছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ না তিনি বিধানসভায়? আমি এটাই বলতে চাইছি। আমি বলছি যে যেগুলো পাবলিক ডোমেনে চলে যায়, যেটা উনি দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাবো, আপনিও দেখতে পাবেন, কারণ সেটা বিধানসভায় লিপিবদ্ধ হয়েছে। এই জিনিসটা নিয়ে তো এটা অসত্য, এটা হয়নি, এগুলো নিয়ে তো কেউ মানবে না লোকে। ফলে কিছু কিছু জিনিস আছে যেটা আপনি যেই পলিটিক্সই করুন না কেন, পাবলিকের কাছে একটা হাস্যকর হয়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে এটা দুটো দিক, একটা হচ্ছে এই সন্দেশখালি নিয়ে একটা পলিটিক্স দিক, মানে নিরাপদবাবুর যে ঘটনাটা আজকে আলোচনা হচ্ছে সেটা নিয়ে বিজেপি দেখছে যে বামফ্রন্ট সরকার একটা মাইলেজ পেয়ে যাচ্ছে, যে সন্দেশখালির ঘটনাটা তারাই উত্থান করেছিলেন, তারাই বিধানসভায় বলেছিলেন, এটা তাদেরই ফলে তারা এইটার নাম্বার টু যেটা আমি বলবো যে আজকের যে অর্ডারটা, আই ফেল টু আন্ডারস্ট্যান্ড বিং এ অ্যাডভোকেট, আজকে যিনি বিচারপতি অর্ডারটা দিয়েছেন, বিচারপতির অর্ডার নিয়ে ব্রেকের পরে আলোচনা করব। সজলদার কাছে আসবো। সজলদা প্লিজ, এখন যেতে পাচ্ছি না। তো মণিশঙ্কর বাবু, একটা জিনিস আপনাকে বলে দেই, মাইলেজের বিষয়ে আমি জানি না কে কিভাবে নিচ্ছেন, তবে শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু অভিযোগ করেছেন বিধানসভায়, তিনিও বলেছিলেন জমি দখল করা হচ্ছে, সেই বক্তব্য আমরা সকালবেলা শুনিয়েছি। কলকাতায় এসেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার মুখেও সন্দেশখালি প্রসঙ্গ, কি বলেছেন শোনাই। संदेशखाली, उसके ऊपर में my body shakes if I have to talk about it. In not arresting the culprit till today, can there be a leadership, male or female, which can bear with this? Section 144 लगाकर किसी को आने नहीं दे रही हो, आपके मंत्री लोग जा रहे हैं, मगर फिर भी स्टेटमेंट क्या आया? अगर मैं सही पढ़ी मीडिया में,
we will arrest him within a week. मतलब आपको मालूम है वो बंदा कहाँ है, इसीलिए कॉन्फिडेंटली बोल रही हूँ 1 सप्ताह के अंदर मैं अरेस्ट करूंगा। বেশ, আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাই মণিশঙ্কর বাবুর কাছে একটু যাই। মণিশঙ্কর বাবু, আজকে আদালতের কড়া পর্যবেক্ষণ আমরা দেখলাম। কড়া বললে বোধহয় কম বলা হবে, একের পর এক কড়া পর্যবেক্ষণ। তার মধ্যে একটা ছিল বোকা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার শকিং। প্রশাসনের ভূমিকায় বিচারপতি রীতিমতন বিস্মিত, মানে এ রাজ্যে বোকা বোকা অভিযোগের ভিত্তিতেও গ্রেপ্তার করা হয়, পুলিশ গ্রেপ্তার করে, তাই তো? দেখুন, আজকে যখন আমি দেখছিলাম, মানে উনি কোর্টে তো আমি ছিলাম আজকে, দেখছিলাম যে তাহলে পুলিশ যদি এরকম কাজ করে তাহলে পুলিশের চাকরিটা কেন যাবে না, রিপোর্ট পাঠিয়েছে। আমার দেখা বর্তমানে মানে সেরা কতগুলো বিচারপতির মধ্যে জাস্টিস দেবাংশু বসাক একজন, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা। উনি যে মন্তব্যটা করেছেন আমি বিস্মিত হচ্ছি, মানে উনি তো আর ভুল বলতে পারেন না। তাই নিরাপদবাবু যে এই যে 14 দিন কাস্টাডিতে ছিল, 18 দিন, যতদিনই ছিল, কোনো একটা জজের অর্ডারে ছিল, তাহলে এইরকম যদি হয় যে কিছু কিছু মামলা আছে যেটা ভয়েড ইন অ্যাবিনিশিও, মানে প্রথম থেকেই সেটা বাতিলযোগ্য, কোনো আছে বেল তো সবাই পায়, বেল তো একটা রাইট, বেল পাওয়ার পরেই এটা ইনভেস্টিগেশন চলে। কিন্তু আপনি যখন মন্তব্য করবেন একজন বিচারপতি হিসাবে যে এটা ধোপেই টেকে না, তার মানে মামলাটা ভয়েড ইন অ্যাবিনিশিও, প্রথম থেকে সেটা বাতিল। এটা তো নিয়মের মধ্যে। আমি বলছি সেই জায়গায় দাঁড়িয়ে রায় যদি আমার মনে হয় আমি হায়ার কোর্টে আপিল করতে পারি। না, ওটা নয়, আমি বলছি সেই জায়গায় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দুজন জজ সাহেবের মধ্যে, আমি ওটা বলছি না, নির্দেশে মিল থাকে না। আমি বলছি তো যে উনি যেটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। আমি সেদিক দিয়ে বলছি যে নিম্ন আদালতে যিনি বিচারটা দিলেন তিনিও তো সেই কাগজগুলো দেখেই তাকে মানে জুডিশিয়াল কাস্টডিতে দেওয়ার জন্য একটা অর্ডার দিয়েছেন। তাহলে আজকে যখন যদি বলা হয় পুলিশ অপদার্থ, তাহলে কি একদিকে বলবেন যে যিনি তার দিকে আঙুল তুলবেন যিনি অর্ডারটা যার বেসিসে তিনি এতদিন কাস্টডি ছিলেন। যে এটা আমরা দেখেছি যে এই তদন্তে নেজার থানার পুলিশকে, আমি জজের কথা বলছি, আমি থানার কথা বলছি না, আমি জজের যিনি এই ধরনের কাজগুলো করেছেন, যে যাকে উনি বোকা বলেছেন, আমার মনে হয় তাকে শুধু বোকা বললে ভুল হবে, আরো কিছু বলা উচিত। না কি আমি খারাপ কথা কি বললাম? তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে এই যে লোয়ার কোর্ট, মানে যেটাকে পুলিশ কোর্ট বলা হয়, আমরা যেটাকে পুলিশ কোর্ট বলে জানি। হ্যাঁ মনিদা, আজকে হঠাৎ মানে ভূতের মুখে রাম নামের মতন যে কথাগুলো শুনলাম, দেখলাম ভালো লাগছে, মরা করতে রাম বেরোচ্ছে। আমি বলি দাদা, একটু বলি। বিষয়টা হচ্ছে কি, পুলিশ কোর্ট এই নিম্ন আদালতগুলোয় এখানে পুলিশ যেটা বলে দেবে সেটাই তাকে মেনে চলতে হবে, এটাই দস্তুর। আমি আপনার সময় কোনো কথা বলি, কোনো কথা বলি, আপনি গুরুতর অভিযোগ করছেন। হ্যাঁ করছি তো, দায়িত্ব নিয়ে বলছি। আর এটা তো ঠিক যে এফআইআর আগে, হ্যাঁ অভিযোগ পরে, এই ভিত্তিতেই একটা লোককে ঠিক বলেছেন মনিদা যে বেল ইজ আ রাইট, বেল ইজ ন্যাচারাল, জেলটাই হচ্ছে আনন্যাচারাল। আমার প্রশ্ন হচ্ছে একদম পরিষ্কার যে তিনি দেখে শুনেও এই ধরনের কাজ করলেন কেন? এবার একটা লোয়ার কোর্টের জাজ, এবারে আসছি, শুনুন না, আপনাদের আরো এরকম অনেক তথ্য আছে, একটা নয়। আমি বলছি আরে দাদা নোট করুন, আরো বড় কথা বলছি। আমার বক্তব্য হচ্ছে কিছুদিন আগে আমি এরকম আরেকটা আমরা হাইকোর্টের জাজমেন্ট দেখেছি, যেটা নিয়েও এখানে আলোচনা হয়েছে। সেটা হচ্ছে কামদুনি কেসে একজন ফাঁসির আসামি, ভাবুন একজন ফাঁসির আসামি, তাকে অনেক সময় দেখা যায় ফাঁসির আসামির ফাঁসিটা রদ হয়েছে, যাবজ্জীবন হয়েছে, ফাঁসির আসামির বেকসুর খালাস হয়ে গেছে। এটা বোধহয় ভারতবর্ষের ইতিহাসে হয়। আমি এক লাইন শেষ করে নিই। তার মানে ওই লোয়ার কোর্টে যে বিচারক ওকে ফাঁসি দিয়েছিল, ওই ব্যক্তিকে ফাঁসি দিয়েছিল, সে বড় ভয়ঙ্কর ভুল করেছিল, একদমই বড় ভয়ঙ্কর অন্যায় করেছিল। তা নাহলে আজ অবধি দেখাতে পারবেন না যে ফাঁসির আসামি কোনো বেকসুর। একদমই না, একদমই না। আমি কথা বলিনি, সেটা হচ্ছে কি যতদূর মনে পড়ছে সবারই, যে আমি নিজে জানি, কারণ নিরাপদ আমার পার্টির নেতা, নিরাপদকে দ্বিতীয়বার অ্যারেস্ট করা হয়েছে। এই যে এটা দ্বিতীয়বার অ্যারেস্ট, প্রথমবার জামিন পাওয়ার পরে আরেকটা ফলস অ্যালিগেশনে দ্বিতীয়বার অ্যারেস্ট করা হয়। নিরাপদ জামিন পাইনি কখনো, না প্রথমবার জামিন পেয়ে গেছিল, প্রথমবারই জামিন পেয়ে গেছিল, প্রথমবারই জামিন পেয়েছিল, দ্বিতীয়বার পাইনি। নিরাপদ সর্দারের একমাত্র যার বেল হয়নি, আমি বলে দিই, উত্তম সর্দার এবং বিকাশ সিং এর বেল হয়েছিল, যাদেরকে আবার ঢোকানো হয়েছে। আবার ঠিক আছে, এবার আপনি বলতে চাইলে বলুন। প্রথমটা হচ্ছে যে প্রথম দিন আমরা যখন অ্যারেস্ট করা হয় নিরাপদকে, হ্যাঁ বাঁশদ্রোণী থানাতে, ওর আমারই এলাকায়, ও আমার সামনেই আমরা দেখলাম যে কী কী ধারা দেওয়া হয়েছে। যখন দেখলাম ভুল করেও একটাও নন অ্যাভেলেবল সেকশন দেওয়া হয়নি, মুখস্থ বললে কোনোটা নন অ্যাভেলেবল দেওয়া বা বেলেবল দেওয়া হয়নি, কোনোটার বেলেবল দেওয়া হয়নি, কোনোটা বেলেবল দেওয়া হয়নি, ভুল করে দেওয়া হয়নি। কিন্তু অভিযোগের
ঠোস সাবুত যেটাকে বলা যায়, অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। যিনি অভিযোগ করছেন তিনি অ্যাবসকন্ডেড, তিনি অভিযোগ করছেন, এই অভিযোগ করছেন তার ভিত্তিতে তোলা হয়েছে। আমরা জিজ্ঞেস করছিলাম তাহলে কি এটা আদালতে টিকবে, বলতে কি ইন্টারোগেশনের জন্য তুলতে পারে, কিন্তু গ্রেপ্তার তাকে প্রথমে দেখানোই হয়নি। এবং যেটা আমরা শুনেছি সেটা হচ্ছে যে প্রথমবার আইও যাকে নিয়ে আসা হয়েছিল তিনি সন্দেশখালী থানার ওসি মানে কর্মরত নন, তিনি হাওড়া থানায় কর্মরত, এরকম একটা কথা আমরা শুনেছিলাম। সোমবার পরে যেটা দাঁড়াচ্ছে, কাজে এই গোটা ঘটনাটার মধ্যে একটা রাজনৈতিক পরিকল্পনা ছিল, যেটা আমরা নির্দিষ্টভাবে মণিশঙ্কর বাবুর কাছে যাই। মণিশঙ্কর বাবু, একদম সোজা প্রশ্ন, মানে আমরা অত আইন বুঝি না, আমজনতা অনেকেই আছেন যারা আইন বোঝেন না, কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে আগে অভিযোগ হয় পরে এফআইআর হয়। এই ক্ষেত্রে কি গ্রেপ্তার করার এতটাই তাড়াহুড়ো ছিল যে আগে এফআইআর করে নাও, কালকে অভিযোগ করা যাবে না? এটাই তো একটা ভয়ঙ্কর দিক, যেটা এখনই সজলবাবু বলছিলেন, কথাটা আমি ডিফার করছি, যে ভুল কথাটা এই যে উচ্চারণ করলেন না, জজ ভুল করেছিল, বেকসুর খালাস হয়ে গেছে, ফাঁসির আসামি, একদমই না। আমাদের এভিডেন্স একটা প্রুফ, একটা সাবজেক্ট আছে, প্রুফ, শ্যাল প্রুফ, ডিসপ্রুফ, নট প্রুফ। একজন আসামি যদি অ্যাকুইটাল হয়ে যায়, তার এগেনস্টে প্রুফ হলো না, তার মানে তার এগেনস্টে অভিযোগটা কোনো সময়ই মিথ্যে ছিল না, সেটা ডিসপ্রুভ হলো। প্রুফ হলো না মানে নট প্রুফ নয়, সেটা হচ্ছে ডিসপ্রুফ। এইবারে এটা খারাপ দিকগুলো আমি বলছি। আজকে যিনি ছাড়া পেলেন, ছোট্ট প্রশ্ন করি, এই লোকটা, এই আসামি যদি হাইকোর্টে অ্যাপিল না করতো তাহলে তো ফাঁসি হয়ে যেত। এটা তো না না, আপনি আমার উত্তর দিন না। আমি বলছি যে পুলিশে যদি অভিযোগ করা হয়, সে অভিযোগটা যদি প্রমাণ না হয় কোর্টে, না না, আমি সেটা যেটা লোয়ার কোর্টে প্রমাণ হয়েছিল সেটা আবার কোর্টে প্রমাণ হলো না কেন? এখন বেল তো হয়েছে, এক এক করে যাই, প্লিজ এক এক করে যাই না। আমার বলতে এইরকম অদ্ভুত জিনিসটা পরে অভিযোগ কেন? আমি সেটা শেষ করতে দিলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। 1 মিনিট বাকি আছে। আমি বলছি, উনি যেটা বললেন যে যিনি ফাঁসি ছিল অ্যাকুইটাল হয়ে গেল, তার মানে সেটা ভুল করেছিল। আমি বলছি ভুল নয়, সেটা নট প্রুভ হয়ে ডিসপ্রুভ হয়েছে, সেটা প্রুফ হয়নি, তার মানে অভিযোগটা মিথ্যা ছিল না। আমি নিরাপদবাবুর ক্ষেত্রে যাচ্ছি না, আমি একটা জেনারেলাইজ একটা ল বললাম। সেকেন্ড থিং সেটা হচ্ছে যে ভয়ঙ্কর ব্যাপারটা আপনি বলছেন যে অভিযোগটা পরে হলো, আগে এফআইআরটা হয়ে গেল, এটা আমার মনে হয় যে ঘটনাটা ঘটছে বাই প্রেসারাইজ, তাড়াহুড়ো অনেকগুলো ঘটনা ঘটছে। আপনি নিরাপদ, আমি আমি নিউট্রাল বলছি, না না, আমি বলছি যে তাড়াহুড়োতে অনেক ঘটনা হচ্ছে। নিরাপদবাবুর মতো ঘটনা কালকে আরো হয়তো আপনি দেখতে পাবেন। তাহলে কি হবে? এই ভুলটা, না না, এই ভুলটা, আমি বলছি এই ভুলটা, এই যে পুলিশের ভুলে যদি আজকে ছাড়া পেয়ে যায়, এই ভুলটা যদি উত্তম সর্দার বা আরেকজন যে আছে দুজন, তার ক্ষেত্রে যদি পুলিশের ভুলের জন্য ছাড়া পেয়ে যায়, তখন কি আপনারা বলবেন নিরাপদ ছাড়া পেয়ে গেল? চয়নদা, আমি এই কথাটা, তাড়াহুড়োয় এই ভুল হতে পারে, আগামীকালও হতে পারে, যাদেরকে আপনি গ্রেফতার চাইছেন, সাজা চাইছেন, তাদের ক্ষেত্রে হতে পারে। আপনি মণিশঙ্কর বাবু, এই ভুলে, পুলিশের এই ভুলে একটা মানুষ ছেড়ে দিন নিরাপদ সর্দার, আমজনতা কেউ একজন দিনের পর দিন তার ক্ষমতা নেই হাইকোর্টে মুভ করা, পুলিশের একটা মানুষ হতেই পারে, ছাড়াই রয়েছে, শাহজাহান তো ছাড়াই রয়েছে, ছেড়েই দিন ওটা। শাহজাহান কবে ধরা পড়বে সেটা মমতা ব্যানার্জি ছাড়া কেউ জানেন না, অভিষেক ব্যানার্জি হয়তো জানেন। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে কি, এটা পুরোটাই পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে করা। পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে ওই নিরাপদ সর্দার যেদিন সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন যে শাহজাহান একজন ডন, বিরাট মুকুটহীন রাজা এবং ডন, এই যে মুহূর্তে বলা হয়, এবং শাহজাহান সম্পর্কে কিছু তথ্য যখন সোশ্যাল মিডিয়াতে আবার সিপিএম সিপিএম এর প্রোডাক্ট, তো সিপিএম যখন সিপিএম এর প্রোডাক্ট কোথায় বলছেন? সিপিএম এর প্রমাণ দেখান না একবার। আমরা সিপিএম এর প্রোডাক্ট সবাই বলেছে, আমি বলছি পার্টি, আমি আমার জেলায় পার্টি কাজ করে, আমি জানবো না। আজকে আদালতের আরো একটা কড়া পর্যবেক্ষণ, যারা গ্রেপ্তার করলেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? আদালত প্রশ্ন তুলেছে আজকে, গুরুতর প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আদালত জানে যারা গ্রেপ্তার করলেন তারা কোন চাপের মুখে পড়লেন। আমার প্রশ্ন হচ্ছে, আদালত কেন নিজে সুমোটো ব্যবস্থা নেবেন না? আদালত নিজে আদালতে বলেন যে এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন আছে। এটার থেকেই পরিষ্কার যে কেন এই ধরনের ঘটনা ঘটে। আমি প্রশ্ন আদালতকে করতে চাই, আদালত কেন নিজে দায়িত্ব নিয়ে? অসংখ্য ধন্যবাদ তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। আলোচনা চালিয়ে নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু আলোচনা এখানেই থামাতে হচ্ছে। খবর আরো আছে টিভি9 বাংলায়।